বাংলাদেশি ইসলামী ব্যাংকিং খাতে সংকটের প্রকৃত পাঠ জানবো আজকে আমরা প্রথম আলো পত্রিকার একটি প্রতিবেদন থেকে। বিশেষ করে সম্মিলিত ইসলামী ব্যাংকের 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সংবাদ হতে যাচ্ছে। কারণ এই 5টি ব্যাংকের গ্রাহকগণ আদৌ তাদের টাকা ফেরত পাবেন কিনা, হেয়ার কার্ড বাতিল হবে কিনা এবং সেই সঙ্গে এফডিআর বা ডিপিএসে যে টাকাগুলো সঞ্চিত আছে সেই টাকাগুলো তারা আদৌ ফেরত পাবেন কিনা এই সংক্রান্ত একটি স্পষ্ট ধারণা পেতে যাচ্ছে 5 ব্যাংকের গ্রাহকগণ। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন গ্রাহকগণ আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রথম আলো পত্রিকার এই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশি ইসলামী ব্যাংকিং খাত আজ দখলদারি, আমানতকারীদের অনিশ্চয়তা এবং জন আস্থার ক্ষয়ের মতো যে গভীর সংকটের সম্মুখীন, সেটিকে শুধু একটি ব্যাংকিং ব্যর্থতা হিসেবে দেখলে পুরো চিত্র ধরা পড়ে না। দীর্ঘদিনের নিয়ন্ত্রক দুর্বলতা, রাজনৈতিক হস্তক্ষেপ, মালিকানা দখল, অভ্যন্তরীণ ঋণ, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ক্ষয়ের পাশাপাশি এর পেছনে রয়েছে একটি প্রভাবশালী বুদ্ধিভিত্তিক বয়ান, যা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সন্দেহের চোখে দেখার পরিবেশ তৈরি করেছিল। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং খাতের সংকট বুঝতে হলে এই দুই ধারাকে একসঙ্গে করতে হবে। একদিকে মৌলবাদী অর্থনৈতিক ধারণার রাজনৈতিক প্রভাব, অন্যদিকে পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকগুলোর বাস্তব দখল, সুশাসনহীনতা এবং লুটপাটের চিত্রকে। অধ্যাপক আবুল বারাকাতের মৌলবাদী অর্থনীতি বিষয়ক ধারণা বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির আলোচনায় প্রভাবশালী। তিনি ধর্মীয় মৌলবাদ, উগ্রবাদ, সাম্রাজ্যবাদ, দেশীয় রাজনীতি এবং অর্থনৈতিক শক্তির সম্পর্কে বিশ্লেষণ করতে চেয়েছেন। উগ্রবাদ, সন্ত্রাস অধ্যয়ন এবং ধর্মীয় পরিচয়ের অপব্যবহার অবশ্যই গবেষণা এবং নীতি নির্ধারণের বৈধ বিষয়। কোনো দায়িত্বশীল গবেষক এসব প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না, কিন্তু তখনই সমস্যা শুরু হয় যখন ইসলামী ব্যাংক, বীমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ট্রাস্ট, ফাউন্ডেশন, গণমাধ্যম, ব্যবসা এবং সামাজিক উদ্যোগকে একত্রে মৌলবাদী অর্থনীতির বিস্তৃত কাঠামোর মধ্যে রাখা হয়। এতে বৈধ ইসলামিক অধ্যয়ন, ধর্মভিত্তিক সামাজিক উদ্যোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং জঙ্গিবাদের মধ্যে প্রয়োজনীয় পার্থক্য অস্পষ্ট হয়ে যায়। কোনো ব্যাংক ইসলামী অধ্যয়নের নীতি অনুসরণ করলেই তা মৌলবাদী প্রতিষ্ঠান হয়ে যায় না। কোনো হাসপাতাল ধর্মপ্রাণ দাতাদের অর্থে গড়ে উঠলেই তা উগ্রবাদী প্রকল্প হয় না। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও কিংবা ব্যবসা প্রতিষ্ঠাতা ধর্মীয় অনুশীলনকারী হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে জঙ্গি অর্থনীতির অংশ হয় না। একটি কঠোর রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণের প্রয়োজন প্রাতিষ্ঠানিক ভিত্তিক প্রমাণ। একটি কঠোর রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণের প্রয়োজন প্রাতিষ্ঠানিক ভিত্তিক প্রমাণ। মালিকানা নিয়ন্ত্রণ, অডিটকৃত অর্থপ্রবাহ, বেআইনি রাজনৈতিক অর্থায়ন, মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থপ্রবাহ কিংবা নিয়ন্ত্রক লঙ্ঘনের নির্দিষ্ট তথ্য। এসব ছাড়া মৌলবাদী অর্থনীতি বিশ্লেষণী ধারণার চেয়ে রাজনৈতিক তকমায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে। বাংলাদেশের মতো মেরুকৃত রাজনৈতিক পরিবেশে এই ধরনের বয়ানের ফল গুরুতর হতে পারে। কোনো ইসলামী আর্থিক প্রতিষ্ঠানকে যদি ইসলামী পরিচয়ের কারণেই সন্দেহ হিসাবে উপস্থাপন করা হয়, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপকে সহজে সংস্কার কিংবা জনস্বার্থ হিসাবে দেখা যায়। অথচ ইসলামী ব্যাংকিংয়ের প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত সুশাসন, মূলধন পর্যাপ্ততা, ঝুঁকি ব্যবস্থাপনা, আমানতকারীদের সুরক্ষা, শরীয়ভিত্তিক প্রতিপালন, স্বচ্ছতা, মালিকানা এবং নিয়ন্ত্রক জবাবদিহির ভিত্তিতে, আদর্শিক সন্দেহের ভিত্তিতে নয়। সন্দেহের ভাষা যদি প্রমাণের ভাষাকে প্রতিস্থাপন করে, তবে আইন ভিত্তিক জবাবদিহির বদলে রাজনৈতিক সুবিধাবাদ প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকিং মূলত রিবা পরিহার, সম্পদভিত্তিক অর্থায়ন, ঝুঁকি বন্টন, নৈতিক বিনিয়োগ, শরিয়া তত্ত্বাবধান এবং ধর্ম বিশ্বাস অনুকূল আর্থিক সেবায় আগ্রহী মানুষের সঞ্চয়কে সুসংগঠিত করার একটা নিয়ন্ত্রিত আর্থিক মডেল। বিশ্বের বহু দেশে এটি প্রচলিত ব্যাংকিংয়ের বিকল্প নয়, বরং আর্থিক অন্তর্ভুক্তির একটা পরিপূরক ধারা হিসেবে বিকশিত হয়েছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো সবসময় এই আদর্শ পূরণ করেছে কিনা সেটি সম্পূর্ণ আলাদা এবং বৈধ প্রশ্ন। কিন্তু কোনো ব্যাংকের ইসলামী পরিচয় বা প্রতিষ্ঠাতাদের রাজনৈতিক পটভূমির কারণে পুরো খাতকে মৌলবাদী অর্থনীতি হিসাবে দেখা বিশ্লেষণগতভাবে দুর্বল, যদি না নির্দিষ্ট অপরাধ প্রমাণ দেখানো যায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এখানে প্রশ্নের ধরনই নীতিগত দিক থেকে নির্ধারণ করে। যদি প্রশ্ন হয় ইসলামী ব্যাংকিং
কি কোনো গোপন রাজনৈতিক অর্থনীতির অংশ? তাহলে আলোচনার সূচনা হয় সন্দেহ থেকে। কিন্তু যদি প্রশ্ন হয় ইসলামী ব্যাংকিংকে কিভাবে স্বচ্ছ, সুশাসিত, আমানতকারী বান্ধব এবং আইনানুগ আর্থিক ব্যবস্থায় পরিণত করা যায়, তাহলে আলোচনার সূচনা হয় প্রাতিষ্ঠানিক নকশা থেকে। বাংলাদেশে দরকার ছিল দ্বিতীয় পথ, কিন্তু বহু ক্ষেত্রে আমরা প্রথম পথের ভাষা এবং মানসিকতা দেখেছি। ফলে ইসলামী ব্যাংকিং নিয়ে প্রয়োজনীয় সংস্কার আলোচনায় পিছিয়ে গেছে, আর রাজনৈতিকভাবে সুবিধাজনক হস্তক্ষেপের সুযোগ বেড়েছে। পরবর্তী ইতিহাসে দেখা যায় বাংলাদেশে ইসলামী ব্যাংকিং খাতের সবচেয়ে বড় বিপর্যয় ইসলামী অর্থায়নের ধারণা থেকে আসেনি, এসেছে রাজনৈতিক প্রভাব, মালিকানা দখল, নিয়ন্ত্রক সহনশীলতা, অভ্যন্তরীণ ঋণ, দুর্বল বোর্ড প্রশাসন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার অবক্ষয় থেকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একসময় দেশের অন্যতম শক্তিশালী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবং ইসলামী ব্যাংকিংয়ের প্রধান সফল মডেল হিসেবে বিবেচিত ছিল। কিন্তু পরে ব্যাংকটির মালিকানা এবং সুশাসনে নাটকীয় পরিবর্তন ঘটে। সম্প্রতি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে এসেছে 2017 সালে প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর হাতে ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় এবং পরে সেই নিয়ন্ত্রণের সময়ে ব্যাংকটির আর্থিক ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়। বাংলাদেশ ব্যাংকও পরবর্তী সময়ে কয়েকটি ইসলামিক ব্যাংকের বোর্ড ভেঙে দেয় এবং সেই সঙ্গে বিশেষ নিরীক্ষা এবং ব্যাংক লুটপাটের অভিযোগের মুখে পদক্ষেপ নিতে বাধ্য হয়। এখানে একটি গভীর বিদ্রূপ আছে। যেসব প্রতিষ্ঠানকে একসময় আদর্শিকভাবে সন্দেহজনক হিসাবে দেখানো হয়েছিল, সেগুলোকে স্বচ্ছ আইনি সংস্কারের মাধ্যমে রক্ষা করা হয়নি, বরং রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যবসায়িক স্বার্থ তাদের দখল করেছে। ফলে ইসলামিক ব্যাংকিংয়ের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে, আমানতকারীরা ঝুঁকিতে পড়েছেন এবং সামগ্রিক আর্থিক খাতের উপর জন আস্থা দুর্বল হয়েছে। ইসলামিক ব্যাংকিংয়ের বিরুদ্ধে আদর্শিক সন্দেহ যেমন ক্ষতিকর, তেমনি ইসলামী নামের আড়ালে অনিয়ম, অভ্যন্তরীণ ঋণ, স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ ঝুঁকি, আমানতকারীদের ক্ষতি বা নিয়ন্ত্রক ফাঁকিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী পরিচয় যেমন অপরাধের প্রমাণ নয়, তেমনি ইসলামী পরিচয় কোনো প্রতিষ্ঠানের জন্য দায় মুক্তির লাইসেন্সও নয়। অধ্যাপক বারাকাতের কাঠামোর একটি বড় সীমাবদ্ধতা হলো সহসম্পর্ক বা অ্যাসোসিয়েশন থেকে চলে যাওয়া। কোনো প্রতিষ্ঠানের ধর্মীয়, রাজনৈতিক পটভূমি কিংবা ধর্মপ্রাণ মানুষের আর্থিক অংশগ্রহণ, এসবের কোনোটি নিজে নিজে অপরাধ, জঙ্গি অর্থায়ন কিংবা রাষ্ট্র ক্ষমতা দখলের প্রমাণ নয়। আবার এই কথা বলার অর্থ এই নয় যে ইসলামী প্রতিষ্ঠানগুলো জবাবদিহির ঊর্ধ্বে, বরং প্রয়োজন আরও শক্তিশালী জবাবদিহি, কিন্তু সেটি হতে পারে প্রমাণ ভিত্তিক, আইনসম্মত এবং প্রতিষ্ঠান ভিত্তিক। আইনের শাসন চায় অডিট, তদন্ত ও বিচার, এবং সেই সঙ্গে আদর্শিক তকমা নয়। বাংলাদেশে আর্থিক সংকটকে তাই মৌলবাদী অর্থনীতির বদলে রাজনৈতিক অর্থায়ন এর আলোকে দেখা বেশি কার্যকর। এই কাঠামো প্রশ্ন করে রাজনৈতিক ক্ষমতা কিভাবে ব্যাংক মালিকানা, ঋণ বন্টন, বোর্ড পরিবর্তন, নিয়ন্ত্রক প্রয়োগ, ঋণ খেলাপি সংস্কৃতি, পুঁজি পাচার এবং প্রতিষ্ঠান দখলকে প্রভাবিত করে। এটি ইসলামী এবং প্রচলিত উভয় ধরনের ব্যাংকিং ব্যর্থতার ব্যাখ্যা করতে পারে। দুর্নীতি শনাক্ত করতে ধর্মকে অভিযুক্ত করার দরকার নেই, বরং ক্ষমতা, অর্থ নিয়ন্ত্রণ এবং জবাবদিহি সম্পর্ক বিশ্লেষণ করাই জরুরি। বাংলাদেশের সাম্প্রতিক ব্যাংকিং বিপর্যয় ধর্মীয় পরিচয় সংকট নয়, এটি মূলত সুশাসন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের সংকট। এই দৃষ্টিকোণ থেকে দেখলে স্পষ্ট হয় ইসলামী ব্যাংকিং খাতে সংস্কার শুধু শরিয়া বোর্ড বাড়ানো কিংবা ধর্মীয় পরিভাষা শুদ্ধ করার বিষয় নয়। শরিয়া সুশাসন গুরুত্বপূর্ণ, কিন্তু তা যথেষ্ট নয়। যদি বোর্ড রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়, যদি বড় ঋণ মালিক ঘনিষ্ঠ গোষ্ঠীর হাতে যায়, যদি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান চাপে থাকে, যদি অডিট স্বাধীন না হয়, যদি স্বার্থ সংশ্লিষ্ট পক্ষপাতের ঝুঁকি গোপন থাকে, তাহলে শরিয়া বোর্ড প্রতিষ্ঠানকে বাঁচাতে পারবে না। ইসলামী ব্যাংকিংয়ের সুরক্ষা আসবে তখনই যখন শরিয়া সুশাসন, ব্যাংকিং আইন, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বাধীন অডিট, বোর্ড জবাবদিহি এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর তদারকি একসঙ্গে কাজ করবে। বাংলাদেশে এখন আদর্শিক সন্দেহের পরিবর্তে দরকার নিয়মভিত্তিক ইসলামী আর্থিক কাঠামো। প্রথমত, একটি স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং আইন প্রণয়ন জরুরি। বহু ট্রিলিয়ন টাকার ইসলামী ব্যাংকিং খাত দশকের পর দশক পূর্ণাঙ্গ আইনি কাঠামো ছাড়া
চলতে পারে না। শুধু সার্কুলার ভিত্তিক নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। আইনি ইসলামী ব্যাংকের চুক্তি, আমানত কাঠামো, বিনিয়োগ পদ্ধতি, শরীয় সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অডিট, এবং সেই সঙ্গে আমানতকারীদের অধিকার স্পষ্টভাবে নির্ধারণ হওয়া দরকার ছিল। এবং দ্বিতীয়ত, শরীয় সুশাসনকে আইনগতভাবে প্রয়োগযোগ্য করতে হবে। শরীয় বোর্ডের লেনদেন, উচ্চ উপাত্তে প্রবেশাধিকার, স্বাধীন রিপোর্টিং চ্যানেল এবং মালিকের হস্তক্ষেপ থেকে সুরক্ষা থাকতে হবে। শরিয়া লঙ্ঘন যদি আর্থিক চুক্তি এবং আমানতকারীদের অধিকারে প্রভাব ফেলে, তবে সেটি শুধু ধর্মীয় প্রশ্ন নয়, নিয়ন্ত্রক লঙ্ঘন হিসাবেও বিবেচিত হওয়া উচিত। তৃতীয়ত, মালিকানা এবং বোর্ড সুশাসনকে রাজনৈতিক দখল থেকে সুরক্ষিত করতে হবে। কোনো ব্যাংক, তা ইসলামী বা প্রচলিত যাই হোক না কেন, কোনো কংগ্লোমারেট বা রাজনৈতিক নেটওয়ার্কের ব্যক্তিগত কোষাগারে পরিণত হতে পারে না। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে ঋণ প্রদান, অভ্যন্তরীণ আর্থিক ঝুঁকি, বৃহৎ ঋণ পুঞ্জীভবন এবং সেই সঙ্গে প্রকৃত সুবিধাভোগী মালিকানা কঠোরভাবে প্রকাশ এবং নিয়ন্ত্রণ করতে হবে। চতুর্থত, ইসলামী ব্যাংকের জন্য যথাযথ তারল্য উপকরণ দরকার। কেন্দ্রীয় ব্যাংক, সুকুক, ইসলামী ট্রেজারি বিল, শরীয়ভিত্তিক সরকারি সিকিউরিটিজ এবং জামানত ভিত্তিক আন্তঃব্যাংক উপকরণ, এসব ছাড়া ইসলামী ব্যাংকগুলো কাঠামোগতভাবে পিছিয়ে থাকবে। তারপর সেই দুর্বলতার দায় আবার তাদেরই উপর চাপানো হবে। প্রচলিত ব্যাংকের জন্য যেসব তারল্য ব্যবস্থাপনা উপকরণ আছে, ইসলামী ব্যাংকগুলোর জন্য তা শরীয় সম্মত বিকল্প না থাকলে বাজারে একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়। এই কাঠামোগত ঘাটতি পূরণ না করে শুধু ইসলামী ব্যাংককে দুর্বল বলা ন্যায়সঙ্গত হবে না। এবং পঞ্চমত বলা হচ্ছে, বাংলাদেশের ব্যাংকের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। নিয়ন্ত্রক সহনশীলতা কখনো নিরপেক্ষতা নয়, অনেক সময় সেটি রাজনৈতিকভাবে সংযুক্ত ঋণ গ্রহীতা বা প্রভাবশালী গোষ্ঠীর ব্যাংক দখলের পথ খুলে দেয়। কেন্দ্রীয় ব্যাংক যদি প্রভাব মুক্তভাবে ফিট অ্যান্ড প্রপার টেস্ট, বোর্ড অনুমোদন, বৃহৎ ঋণ ঝুঁকি সীমা বিধি, সেই সঙ্গে ঋণ শ্রেণীকরণ এবং প্রয়োগমূলক ব্যবস্থা নিতে না পারে, তাহলে কোনো ব্যাংকিং খাতই নিরাপদ থাকতে পারবে না। এবং ষষ্ঠত বলা হচ্ছে, ইসলামী ব্যাংকিংকে একদিকে আদর্শিক দানবীয়করণ, অন্যদিকে ইসলামী পরিভাষা আড়ালে দায়মুক্তি, এই দুই দিক থেকেই সুরক্ষিত করতে হবে। কোনো ব্যাংক ইসলামী বলেই তাকে যেমন সন্দেহ করা যাবে না, ঠিক তেমনি ইসলামী বলেই তাকে ছাড়ও দেয়া যাবে না। শেষ পর্যন্ত বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সংকট আমাদের একটি কঠিন শিক্ষা দেয়। রাজনৈতিক অর্থনীতি যখন অস্ত্রে পরিণত হয়, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ইসলামী অর্থায়নকে যখন নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থাপনা হিসাবে না দেখে রাজনৈতিক শত্রু হিসেবে দেখা হয়, আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হন। আবার ব্যাংক যখন রাজনৈতিকভাবে সংযুক্ত গোষ্ঠীর দখলে যায়, জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। ইসলামী ব্যাংকিংয়ের বিরুদ্ধে আদর্শিক প্রচার নয়, বাংলাদেশের দরকার স্বচ্ছতা, নৈতিক এবং পেশাদারভাবে নিয়ন্ত্রিত একটি আর্থিক খাত, যেখানে ইসলামী এবং প্রচলিত ব্যাংক দুই শক্তিশালী আইন, স্বাধীন তদারকি এবং সমান জবাবদিহির অধীনে কাজ করবে। সেটি প্রকৃত সংস্কারের পথ। এই প্রতিবেদনটি মূলত লিখেছেন এম কবির হাসান, নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সের অধ্যাপক এবং মফেট চেয়ার, AAOI IFFI এর নৈতিক এবং গভর্নেন্স বোর্ডের সদস্য, এবং তিনি প্রথম আলো পত্রিকায় এটি মতামত দিয়েছেন। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলো একদিকে যেমন ইসলামী তকমায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছে। আর এই কারণে দরকার জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতিহীনতা। এটি যদি করা যায়, তাহলে বাংলাদেশের ইসলামী ব্যাংক সহ সম্মিলিত যে ইসলামী ব্যাংকগুলো আছে, এগুলো ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকগণ তাদের প্রয়োজন অনুযায়ী টাকা ফিরে পাবে। এবং সেই সঙ্গে FDR বা DBS-এ যে তারা টাকাগুলো রেখেছে, সেই টাকার তাদের মধ্যে একটা নিরাপত্তা তৈরি হবে এবং সেই সঙ্গে গ্রাহকগণ তাদের পর্যাপ্ত টাকা ফিরে পাবে। এবং যখন গ্রাহকগণ তাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টাকা পাবেন, তখনই ব্যাংকের মধ্যে একটা আস্থাশীল পরিবেশ তৈরি হবে এবং ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।